নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে, ভোটবঙ্গে প্রচার ও নিরাপত্তা তুঙ্গে। যুদ্ধ শেষের ইঙ্গিতের পর ফের যুদ্ধে ফিরছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। রাজ্যে বিধানসভার প্রথম দফার ভোট আগামী 23 এপ্রিল। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনা গান, হাতের তুলি স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যস্ততা ও প্রচার তুঙ্গে। এর পাশাপাশি নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বর্তমান বঙ্গের ভোটচিত্র ও কমিশনের অন্যান্য সিদ্ধান্ত সহ কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে তা জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। পশ্চিমবঙ্গের মোট 294টি আসনে মূলত 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রথম দফায় ভোট আর মাত্র 3 দিন পরে 23 এপ্রিল 152টি আসনে। রাজ্যে রাজনৈতিক ময়দান এখন প্রধানত ত্রিমুখী লড়াইয়ে উত্তেজিত। বিশেষ করে প্রথম দফার এলাকাগুলিতে প্রচার এখন তুঙ্গে। বিভিন্ন নেতারা এখন ব্যস্ত ভোট প্রচারের জন্য। প্রথম দফায় ভোট নিরাপত্তার কৌশল চূড়ান্ত করে ফেলল জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় 152টি আসনের জন্য প্রায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফায় ভোটে ময়দানে নামবে কেন্দ্রীয় বাহিনীর প্রায় 2,40,000 জওয়ান, যা কার্যত নজিরবিহীন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। নির্বাচন কমিশন যে নিরাপত্তা রূপরেখা তৈরি করেছে তাতে মুর্শিদাবাদ পুলিশ জেলায় 240, জঙ্গিপুর পুলিশ জেলায় 76, পূর্ব মেদিনীপুরে 273, পশ্চিম মেদিনীপুরে 271, বাঁকুড়ায় 193, বীরভূমে 176, মালদহে 172, কোচবিহারে 146, পুরুলিয়ায় 151, আসানসোল দুর্গাপুর পুলিশ জেলায় 125, জলপাইগুড়িতে 92, দক্ষিণ দিনাজপুরে 83, আলিপুরদুয়ারে 77, ঝাড়গ্রামে 74, রায়গঞ্জে 71, ইসলামপুর পুলিশ জেলায় 61, দার্জিলিংয়ে 61, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে 44 ও কালিম্পংয়ে 21 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি প্রায় 41,000 রাজ্য পুলিশও মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশন ঠিক করেছে ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে 4 জন, 3টি বুথ থাকলে 8 জন, 5টি বুথ থাকলে 16 জন, 8টি বুথ থাকলে 24 জন ও 10টি বুথ থাকলে 28 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। ইতিমধ্যেই বাহিনী বিভিন্ন জায়গায় রুট মার্চ ও এরিয়া ডমিনেশন শুরু করে দিয়েছে। অন্যদিকে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সেক্টর অফিসারদের জন্য করণীয় স্থির করে দিল নির্বাচন কমিশন। বিশেষ জোর দেওয়া হচ্ছে ভোট গোপনীয়তা রক্ষার উপরে। বলে দেওয়া হয়েছে ভোটের সময় আধিকারিকেরা কারো সাহায্য বা উপকার গ্রহণ করলে পদক্ষেপ নেওয়া হবে। কাজ করতে হবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে। ভোট নিরাপত্তা ও ব্যবস্থায় ন্যূনতম ফাঁক ধরা পড়লে জানাতে হবে কমিশনকে। তাৎপর্যপূর্ণভাবে এবার রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদের আচরণও স্থির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো পোলিং এজেন্টকে বুথের ভিতর ঘুরে বেড়াতে বা ঘন ঘন বাইরে যাওয়া আসা করতে দেওয়া যাবে না। কোনো দলের এজেন্ট বিকল্প এজেন্ট ছাড়াই বুথ ছেড়ে চলে গেলে প্রিসাইডিং অফিসারকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। 30 মিনিটের বেশি কোনো এজেন্ট অনুপস্থিত থাকলে সেক্টর অফিসারকে তা জানাতে হবে। ভোটের কাজে অবৈধ হস্তক্ষেপ, কারচুপি বা ভোট দান পদ্ধতির বিধি অমান্য করা হলে কমিশনের বিশেষ সংকেত বা প্রি মডিউল অ্যালার্ট
সক্রিয় করতে বলা হয়েছে প্রিসাইডিং অফিসারকে। নিরাপত্তা ক্যামেরার নজরদারি সহ ভোট কেন্দ্র বা বুথের যাবতীয় ব্যবস্থা যথাযথ রাখতে দায়বদ্ধ থাকবেন সেক্টর অফিসার। ভোট আবহে সরাসরি জম্মু কাশ্মীর থেকে ডায়মন্ড হারবার সরিষায় এলো মার্কসম্যান। উপত্যকায় সেনার এই বিশেষ গাড়ি ব্যবহার হয় সন্ত্রাস দমনের কাজে, কিন্তু এই গাড়ি এবার ব্যবহার করা হবে পশ্চিমবঙ্গের ভোটে। এই গাড়ি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও রয়েছে একাধিক বৈশিষ্ট্য। এছাড়াও নিরাপত্তা রক্ষার খাতিরে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। পথ চলতি গাড়ি থামানো হচ্ছে, পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ির ডিকি, গাড়ির নম্বর নেওয়া হচ্ছে, নথিপত্র পরীক্ষা করে দেখার কাজও চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা চেকিং চালাচ্ছে রাজ্য পুলিশ। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার, রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা, সাতটা রাজা সাজার। ইরানের সঙ্গে শীঘ্রই যুদ্ধ শেষ করার ঘোষণা করেছিলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ালো ওয়াশিংটন। আগাম সতর্কতা হিসেবে অতিরিক্ত বাহিনী মোতায়েন শুরু করেছে আমেরিকা। কারণ হরমুজ প্রণালী খুলে দিলেও এ নিয়ে এখনও দুই পক্ষের চাপানুতর রয়েছে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল। তাই আশঙ্কা তৈরি হচ্ছে ডেডলাইন শেষ হলেই কি ফের দুই পক্ষ আবার পুরোদস্তুর যুদ্ধে নামবে। যুদ্ধের আরও আপডেট জানব বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ থামাতে দিন কয়েক আগে উদ্যোগী হয়েছিল আমেরিকা ও ইরান। দুই পক্ষ আলোচনায় বসে পাকিস্তানের ইসলামাবাদে, কিন্তু প্রথম দফায় কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি উভয় পক্ষ। নতুন করে আবার আলোচনা শুরু করতে পারে দুই দেশ, এমন জল্পনা শুরু হয়। কারণ এ বিষয়ে ওয়াকিবহাল মহল দাবি করছে কূটনৈতিক স্তরে নতুন করে আলোচনা শুরুর জন্য উভয় পক্ষই উদ্যোগী হয়েছে। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফের আলোচনা শুরু করতে পারে ইরান ও আমেরিকা, এমনই আশা করা হচ্ছে। এক ইন্টারভিউতে ট্রাম্প বলেন, আমার মনে হয় ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে, কিন্তু নতুন করে আমেরিকার আরও বাহিনী পাঠানো তাতে জল ঢেলে দিতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। অন্যদিকে শোনা যাচ্ছে প্রায় 49 দিন পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রী। ইরানের দাবি, ইসরায়েল লেবানন সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যার জেরে আবার এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকেই এই প্রণালী দিয়ে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়েছিল। অবশেষে তা পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিভিন্ন দেশ ও বাণিজ্য মহল। পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কমলা বেসরা সাঁওতালি সাহিত্যে ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেআরএফ অর্জন করেছেন। অতি সাধারণ ও অনগ্রসর পরিবার থেকে উঠে আসা কমলা বর্তমানে তার এলাকায় উচ্চশিক্ষার এক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে তিনি সাঁওতালি ভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য স্থির করেছেন। এক বিরল ও অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী, জানালো নাসা। আগামী 2029 সালের 13 এপ্রিল
গড অফ কেয়স নামে 3টি ফুটবল মাঠের সমান আয়তনের একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর 20,000 মাইলের মধ্যে আসতে চলেছে, যা পূর্ব গোলার্ধের মানুষেরা দেখতে পাবেন খালি চোখেই। দাবার বিশ্বমঞ্চে নয়া ইতিহাস গড়ে আর বৈশালী ক্যান্ডিডেটস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্ব খেতাবের লড়াইয়ে পৌঁছে গিয়েছেন। টুর্নামেন্টের শেষ পর্বে রাশিয়ার ক্যাথরিনা লাগনোর সাথে ড্র করে শীর্ষস্থান ধরে রেখে তিনি এখন চীনের বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনের প্রধান প্রতিদ্বন্দ্বী। গ্র্যান্ডমাস্টার বৈশালীর এই রাজকীয় জয় ভারতীয় দাবার জয়যাত্রায় এক উজ্জ্বল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।